বিভিন্ন সংস্থায় গিয়ে ওকে বদলাও ওকে বদলাও, এটা তো একটা সরকারের একটা অস্থিরতার একটা পরিচয় দেয়। এটা সরকারের অস্থিরতা বলবো না, এটা সময়ের অস্থিরতা। সব রাজনৈতিক দল বলে যে দরকার নেই সংস্কার, নির্বাচন দিয়ে দেয়। আমি কে তাদের সংস্কার করার? আমরা কঠিনও হতে পারছি না, আমরা শুধু ফ্যাসিলিটেটর, আমরা কোনো শাসক না। উপদেষ্টাদের নিয়োগ দেন, এটার মধ্যে স্বচ্ছতার অভাব আছে। সর্বশেষ যে চারজনকে বলেন, এদেরকে কিভাবে সিলেক্ট করলেন, কোন ক্রাইটেরিয়া নিয়ে, এটা কিন্তু একটা প্রশ্ন আছে। শেখ হাসিনাকে নিয়ে আপনারা সরকার কি করবে? আপনি কালকে বলেছেন যে বিচারের পরে তাকে আনার জন্য আপনারা আবেদন করবেন। আমাদের বিচার যে মানদণ্ডে হয়, এটা আন্তর্জাতিক পৃথক, আর দেশেই মানদণ্ড ভিন্ন আমি তো মনে করি না। ডেইলি স্টারকে লম্বা সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি জানিয়েছেন তার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি কীভাবে রাজনীতি সামাল দিচ্ছেন এবং কবে নাগাদ নির্বাচন হবে, এবং বিএনপি যেই নির্বাচনে তড়িঘড়ি করছে এর জন্য কি আসলে তার সরকার অস্থিরতা অনুভব করছে কিনা, সমসাময়িক অনেক বিষয়ে তিনি কথা বলেছেন। আমরা সম্পূর্ণ তার আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। কোন ক্রাইটেরিয়া নিয়ে, এটা কিন্তু একটা প্রশ্ন আছে। শেখ হাসিনাকে নিয়ে আপনারা সরকার কি করবে? আপনি কালকে বলেছেন যে বিচারের পরে তাকে আনার জন্য আপনারা আবেদন করবেন। আমাদের বিচার যে মানদণ্ডে হয়, এটা আন্তর্জাতিক পৃথক, আর দেশেই মানদণ্ড ভিন্ন আমি তো মনে করি না। জাস্টিস ইজ জাস্টিস। বেশ কিছু সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, যার সঙ্গে কোনো সম্পৃক্ততা আমরা খুঁজে পাচ্ছি না। এগুলো তো একটা বিরূপ একটা ইমপ্রেশন ক্রিয়েট করছে এগেনস্ট ইন্ডিপেন্ডেন্ট জার্নাল। ডেইলি স্টারের তরফ থেকে আপনি প্রধান উপদেষ্টা হিসেবে আমাদেরকে প্রথমবারের মতন ইন্টারভিউ দিচ্ছেন, আন্তরিক ধন্যবাদ আমাদের সবার কাছে। তো আপনি তো সারা জীবন দরিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, এসবের মধ্যেই জীবন কাটাচ্ছেন। তো হঠাৎ এই রাজনীতির জগতে এসে কেমন লাগতেছে? এটা খেয়ে ধরার চেষ্টা করছি, কি হচ্ছে কিভাবে হবে। এটা আমার অপরিচিত জগৎ, ভেতর থেকে সম্পূর্ণ অপরিচিত জগৎ। কাজে এটার মধ্যে আমাদের যে সারা জীবন ধরে যে সমস্ত কাজ করছি তার প্রতিফলন কিভাবে হবে, কোথায় হতে পারে, কোন দিক থেকে হতে পারে, সেগুলো দেখার চেষ্টা করছি। কিন্তু এটা এমন জগৎ, এর ভেতরে ঢোকাটাও একটু কষ্টের জিনিস, এটা সোজা জিনিস না। তো মাঝে মাঝে সুযোগ হয়, যেমন এই যে COP29, সেখানে সুযোগ হলো, সেখানে বললাম, কথাগুলো উল্লেখ করলাম যেগুলো সারা জীবন ধরে বলে এসছি। অনেকে মনে করে যে এটা তো সরকারের কথা হলো না। আমি জানি আমি সরকারের কথা বলছি না, আমি পরিষ্কার বলছি এটা আমার কথা, আমার কথা আমি বলবো। কাজে আমি বলেছি, লোকে পছন্দ করবে অপছন্দ করবে সেটা তাদের ব্যাপার। আমি এখানে থাকলেও বলবো, বাইরে থাকলেও বলবো। কাজে ওই সুযোগ পেলে সেটা নিয়ে আসি, কথা বলি। এটা তো আপনার জগৎ, এটা আমার জগৎ, কিন্তু এইটা তো আপনার জগৎ না। তো এই রাজনীতি, তারপরে একটা পরিবর্তনের রাজনীতি, নতুন দিগন্ত উন্মোচের রাজনীতি, তো এখানে আপনি মানে পার্সোনালিটি ওয়াইজ কেমন ফিল করছেন? এটা হলো কঠিন জিনিস, কারণ এটা তো চালু রাখতে হবে। এটা তার নিজস্ব গতি আছে, নিজস্ব ধর্ম আছে, সেগুলো চলে। যেখানে আমার কাজকর্ম ঢোকানো কষ্ট, এটা ঠিক ফিট করে না সেই জায়গাতে। কাজেই সেটা যেখানে ফিট করার সুযোগ আছে সেখানে চেষ্টা করে যেখানে কটাটা লাগানো যায় কিনা চেষ্টা করো। যেমন SDG, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, তো সেখানে সুযোগ আছে। বলি যে হ্যাঁ, তার মধ্যে তুমি 3-0 ক্লাবের কথা বলো, 3-0 কথা বলো, এটাই তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সোশ্যাল বিজনেসের কথা বলো, আমাদের যে সমস্ত জিনিস আমরা করে এসেছি সেগুলো তো এখানে আনার জন্যই বলেছি, এটা তো ওখানে বাইরে রেখে আসার জন্য বলি নাই। ঠিক আছে, যেখানে যেখানে সম্ভব বলো, লোকের পছন্দ হলে কন্টিনিউ করবে, পছন্দ না হলে চলে যাবে। অন্তত শব্দগুলো উচ্চারণ করতে হবে, কথাগুলো জানতে হবে। এবং আমরা নতুন সভ্যতা গড়ার কথা বলি, নিউ সিভিলাইজেশন, যেটা আমরা বহুদিন ধরে বলে আসছি যে এই সভ্যতা যেটা আমরা সৃষ্টি করেছি এটা সেলফ ডিস্ট্রাক্টিং সিভিলাইজেশন। কাজে এই যে সেলফ ডিস্ট্রাক্টিং সিভিলাইজেশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং নতুন একটা সভ্যতা গড়ে তুলতে হবে। এই যে পরিবর্তনটুকু হবে, পরিবর্তনটা কোথায় কোথায় হবে সেই জিনিসগুলোতে, এই তো আমাদের পুরনো সভ্যতায় আমরা আছি, সেখানে পরিবর্তনটা কিভাবে আনা যাবে, যেখানে সুযোগ হয় সেখানে বলার চেষ্টা করি বা কথাটা কাজে লাগানোর চেষ্টা করি। এখন আমরা দিয়ে গেলাম, পরবর্তীতে যারা আসবে তারা হয়তো ওটা বুঝে নাই, অথবা তারা এটা অবজ্ঞা করবে, হতে পারে। কিন্তু আমাদের চেষ্টাটা আমরা করে যাব, যেটুকু। এমন না যে জোর করে দিচ্ছি, তাও না। গ্লোবাল লিডারশিপের মাঝে আপনি এটার কোনো প্রতিফলন দেখেন? লাইক নিউ লিডারশিপ, তরুণ সম্প্রদায়, এটা সারা বিশ্বব্যাপী এটা নতুন সম্ভাবনার বিষয়। এবং সেখানেও বাংলাদেশের একটা
বড় রকমের প্রভাব আছে, যেহেতু বাংলাদেশ হলো একটা তরুণদের দেশ। এটার 2/3 মানুষ হলো 50 বছরের নিচে। এত তরতাজা মানুষ দুনিয়ার কোনো জায়গাতে পাবে না, যেখানে ডিকেইং পপুলেশন বেশি। যেমন জাপানের মতো দেশে বার্ধক্যের দেশ, যেখানে যাও বার্ধক্য, কি আইসোলেটেড, কেউ কারো চেনে না, কে কিভাবে মরে যাচ্ছে, সারা জীবন এত সম্পদ করেছে, তো মৃত্যু কঠোর মৃত্যু, আশেপাশে কেউ নাই, তার কোনো সন্তান নাই, কিচ্ছু নাই। এক বুড়া আরেক বুড়াকে বলতেছে আমি এখানে বাতি জ্বালাইয়া রাখবো, যতদিন এটা বাতি জ্বালানো দেখবে তার মানে আমি বেঁচে আছি, যেদিন বাতি বন্ধ হয়ে যাবে বলছে আমি, কেউ খোঁজ রাখে না। এই হলো এত ঐশ্বর্যের মালিক হয়ে, এত সম্পদের মালিক হয়ে সেই দেশের মৃত্যুটা এত করুণ, অসহায় মৃত্যু। তা আমরা তো সেদিকে যেতে চাচ্ছি না। আমরা তো, আমাদের সুযোগ দিয়েছে, আমাদের এই যে তারুণ্যের যে একটা শক্তি আমাদের কাছে এসছে, সেই শক্তিটাকে ব্যবহার করো। তারুণ্য মানে হলো যে নতুন চিন্তা, নতুন স্বপ্ন, সৃজনশীলতা, এগুলো কাজে ওইগুলো এনকারেজ করার চেষ্টা করি, যে স্বপ্নগুলো দেখা, সেগুলো স্বপ্ন বাস্তবায়নের পেছনে ছোটা। আমার পুরনো জিনিস বারে বারে বলি তাদেরকে, যে যদি স্বপ্ন দেখো, সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ হয়। যদি স্বপ্নই না দেখো, বাস্তবায়ন হবে কোথা থেকে? 100 দিনের যে আপনার সরকার হলো, এটাতে কি কি জিনিস সাফল্য আপনি অনুধাবন করেছেন, আর কোন জায়গায় আপনি সম্পূর্ণ সাফল্য হতে পারেন নাই? যদি বহু জিনিস আছে, কিছু সাফল্য, কিছু অসাফল্য, ওই সব মিলিয়ে। কারণ 100 দিন তো কঠিন সময় আমাদের জন্য। যে পরিস্থিতিতে আমাদের সরকারের জন্ম হয়েছে, সেটা হলো যে টালমাটাল একটা পরিস্থিতি, যেখানে তার আগের মুহূর্তে কোনো সরকারই ছিল না। এক সরকার থেকে এক সরকার হস্তান্তর করে আমাদের সেই সুযোগ হয়নি। আমরা একটা বেকুয়ামের মধ্য থেকে আমাদের জন্ম হয়েছে। তো সেটার থেকে অলিম্পিক থেকে রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে এসে গেছে। কাজে বুঝে নেওয়া এটা কি করতে হবে, কি জিনিস করা, এই যন্ত্রের সঙ্গে পরিচিত হওয়া, কোথায় জিনিস, এবং একটা লন্ডভন্ড অবস্থার মধ্যে এটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে গেছে সবকিছু। এটাকে আবার সুশৃঙ্খলা আনা, শান্তি শৃঙ্খলা রক্ষা করা, ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করা, ব্যবসা বাণিজ্য চালু করা, ব্যাংকিং সিস্টেমকে চালু করা, যেখানে যাচ্ছি সেগুলো সব লন্ডভন্ড অবস্থায় আছে। কোনো ইনস্টিটিউশন ফাংশন করছে না। আমাদের যে সম্পদ, যে ফরেন এক্সচেঞ্জ, সেটাও তলানিতে পড়ে গেছে। আমরা যে বাইরের যে আমাদের কাছে পাওনা আছে, পাওনা শোধ করবো, সেই সামর্থ্য আমাদের নাই। এমন অবস্থার মধ্যে আমরা এসেছি। নিয়ম কানুনগুলো লন্ডভন্ড নিয়ম কানুন, একদিকে অর্থনীতি, একদিকে সামাজিকভাবে অস্থিরতা, যে কি হবে অবস্থা, অনিশ্চয়তার অবস্থা। তো সেখান থেকে আস্তে আস্তে সুস্থির হওয়া সময় লেগেছে। 100 দিনে আপনার অনুভূতিটা কি? যে অনুভূতিটা হলো 100 দিনে আমরা অনেক দূর এসেছি। এই লন্ডভন্ড অর্থনীতি থেকে আমরা একটা নিয়ম নীতির মধ্যে এনেছি। ব্যাংকিং সিস্টেম যেটা কলাপস করে গিয়েছিল, সেটাকে আবার লাইনের মধ্যে এনেছি। কেউ বলছে না এটা লন্ডভন্ড হয়েছে। এবং এই 100 দিনের মধ্যে কোনো ব্যাংক বন্ধ হয়নি, বন্ধ হয়ে যেতে পারত। যে সমস্ত পরিস্থিতি, রান অন দ্য ব্যাংক, এটা হয়নি। রান অন দ্য ব্যাংক হয়ই নেই, শুরুই হয় নাই। রান তো পরের কথা, একটা দুইটা যাবে তো প্রথমে, ওই 100 দিনের মধ্যে হয়নি, ভবিষ্যতেও আশা করি হবে না। কাজে এটা আমাদের বড় শক্তি, একটা আমরা অর্জন করেছি। আমাদের মনে অসম্পূর্ণতা আপনার উপলব্ধি, অসম্পূর্ণতা হলো হচ্ছে শান্তি শৃঙ্খলা। এটা যতই চেষ্টা করছি, এই যে এখানে আজকে তো এসে ঢুকতে পেরেছো, কালকে আসলে ওদের ঢুকতেই পারতো না। এখানে যত মিছিল টিছিল দিয়ে তিতুমির কলেজ, যে তারা বিশ্ববিদ্যালয় চায়, মানুষের অফুরন্ত কামনা, অফুরন্ত বাসনা সব নিয়ে এখানে আসে। তাদের হতে হলো যে এই 15 বছর 16 বছরে আমরা কিছু পাইনি, আমাদের এই বঞ্চিত করা হয়েছে, আমাদের এই দেয় নেই, আমরা ওই দেয় নেই, আমরা এই পাইনি, এগুলো আজকে দিতে হবে। যেটা 15 বছর দেয় নেই, 16 বছর দেয় নেই, আমরা আজকে একদিনে কোথা থেকে দেবো? তো সেটা তাদের বোঝাতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা তো বলা তো আপনারা বন্ধ করবেন না, কিন্তু এইভাবে সবকিছু বন্ধ করে দিয়ে আপনারা করবেন না। কারণ মানুষের যন্ত্রণা হচ্ছে। কালকে তো ট্রেনে বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, এইগুলোর থেকে আমরা সহজ হবার চেষ্টা করছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা কঠিনও হতে পারছি না, যেহেতু আমরা যেখান থেকে আসছি একটা কঠিন পরিস্থিতির মধ্যে আসছি। আমরা বলছি আমরা ওই জগতে যাব না। এখন আমরা পুলিশকে সেভাবে ব্যবহার করব না যেভাবে আগে ব্যবহার করা হয়েছে, আমরা আর্মিকে সেভাবে ব্যবহার করব না যে ব্যবহার করা হয়েছে। তো কাজে আমাদের শক্তিটা কোথার থেকে আসবে? পুলিশও নাই, কেউ নাই, করবেটা কোথার থেকে?
কাজে সময় লেগেছে। এর মধ্যে আনসাররা আবার বেঁকে বসলো, তারা আবার আন্দোলন শুরু করলো, তাদেরকে বোঝাতে হয়েছে, সময় নিতে হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় চায়, চাকরির বয়স বাড়াতে চায়, মানে সবকিছু একসঙ্গে এসছে। এটা সবারই বুঝ দেওয়া, সবারই সামাল দেওয়া যে ঠিক আছে ভাই, হবে হবে, কারোটা হতে হচ্ছে, করে ফেলতে হচ্ছে, কোনোটা হবে আশ্বাস দিয়ে রেখে দিচ্ছে। তারা 2 দিন পরে বলছে হচ্ছে না, তো আপনারা বললেন হবে, এখন তো হচ্ছে না। তো তাদেরকে বোঝাতে হচ্ছে, হয় আমরা খুব ভালো না বোঝাতে যে তারা আবার ফিরে আসতেছে তাদের কামনা বাসনা নিয়ে। তার মধ্যে একটা হলো যে কথায় কথায় বলে যে আহতদের শুশ্রূষা হচ্ছে না। আমরা বারবার বলছি শুশ্রূষা হবে না কেন? আমরা তো প্রতি জনের পেছনে সময় ব্যয় করছি, অর্থ ব্যয় করছি, তবু পত্রিকা লিখে দিল যে ওদের দেখাশোনা করছে না। আমাদের প্রতিটি আহত যারা এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে আহত হয়েছে, তাদের প্রতি এই সরকারের একেবারে টপ অ্যাটেনশন। তার জন্য লোক নিয়োজিত আছে, কোনো কাজের অভাব নেই, তাদের সেবা শুশ্রূষার অভাব নেই। কিন্তু সে বলছে, একজন সাংবাদিক গেছে বলছে আমার যতটুকু শুশ্রূষা আমি তো নিরাময় হচ্ছে না। যেই রোগ নিরাময় হইতে যে সময় লাগবে, সেটা তো আর কারো ম্যাজিক না যে এখানে করে দেবো। কিন্তু তাকেও আমি দোষ দিচ্ছি না। সে বলছে আমি কতদিন এরকম পড়ে থাকবো, আমার পা চলে গেছে, আমার হাত চলে গেছে, আমার চোখ চলে গেছে, আমি কতদিন থাকবো এটা। কাউকে অনেক বিদেশে পাঠানো হয়েছে, বলে আমার বিদেশে পাঠানো, আমি বিদেশে পাঠিয়েছি। বিদেশে একবার গেছে, বলছে যে না এখান থেকে আবার ওইদিকে যেতে হবে, আরো ভালো আছে, ঠিক আছে, সেখানেও পাঠাচ্ছি। এখানে বোধহয় একটা কমিউনিকেশনের গ্যাপ আছে, এবং সেটা আমরা চেষ্টা করি, আমরা সম্পূর্ণ সার্থক হয়েছে বলবো না, চেষ্টা করি আমাদের কমিউনিকেশনের মাধ্যমে প্রতিনিয়ত এটা প্রচার করার জন্য। আর এদের ওয়েবসাইট আছে, অনেকে হয়তো ওয়েবসাইট পর্যন্ত যাওয়ার চেষ্টা করে না, মুখে মুখে বলে যাচ্ছে, ও মুখে তার সত্ত্বেও আমি তো তার সঙ্গে কথা বলতেছি, কাজে আমার ওয়েবসাইট দেখতে হবে কেন? সে তো বলছে আমাকে, এবং সে তো বলছে মনের ভাব প্রকাশ করছে, সে তার তথ্য প্রকাশ করছে না যে আমার কেউ দেখে না। ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে ডাক্তার কি বলে, ডাক্তার বলে আমরা দেখছি, সবসময় দেখছি। ওরে এখন সারাদিনে একবার দেখলে উনি মনে হয় 2বার দেখা দরকার, 3বার দেখা দরকার, আমার দেখা হচ্ছে না। হয়তো মানসিকভাবে বিধ্বস্ত একটা মানুষ, আমার অস্থির, কাজে এটার সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে আমার। যদিও তার জন্য একটা বড় ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে, তার জন্য টাকা দিয়ে দেওয়া হয়েছে, তার জন্য লোকজন নিয়োজিত করা হয়েছে, সবকিছু আছে, সবার সারা দেশের অ্যাটেনশন তাদের প্রতি। কাজে আমরা অ্যাটেনশন না দেওয়ার তো কোনো সুযোগ নাই, ইচ্ছা করলেও পারবো না। কাজে এবং এই সরকার গঠন হয়েছে তাদের মাধ্যমে এই সরকার হয়েছে, কাজে তাদেরকে ইগনোর করার তো সুযোগই নেই। আমরা কেন তাদেরকে নজর দেবো না, সুযোগ দেবো না? তো কাজে এইটা একটা বড় জিনিস হয়। তা আমরা প্রতিনিয়ত এটার মধ্যে থাকি, টাকা দেওয়া হচ্ছে, তারপর যে টাকা সবাই পায়নি, পেতে শুরু যখন হয়েছে সবাই পাবে, এবং তাদের দায়িত্ব তো একদিনের দায়িত্ব না, আমরা বলছি সারা জীবনের দায়িত্ব নিচ্ছি আমরা তো এমন বলছি না যে আচ্ছা ঠিক আছে 1 বছর 2 বছর তোমরা নিলা তারপর দিয়ে, সেটাও বলতেছি না। আমরা তোমাদের পুরো পরিবারের দায়িত্ব সরকার নিচ্ছে, এবং সরকার পরিবর্তন হতে পারে, তাদের মনোভাব পরিবর্তন হতে পারে, সেই জন্য আলাদা ফাউন্ডেশন করে দিয়েছে যারা সরকার থেকে দূরে, সেখানে টাকা দিয়ে দিয়েছে যাতে করে টাকারও অভাব না হয়, এবং ভবিষ্যতে যাতে টাকার জোগাড় হয় সেটারও ব্যবস্থা করে দিয়েছে যাতে কোনো টাকার অভাব না হয়। তবু তারা সান্ত্বনা পাচ্ছে না যে আমরা কি হবে, কিভাবে হবে। এই 100 দিনের মধ্যে বহু জিনিসের মধ্যে এটাও করতে হচ্ছে, কাজেই হয়তো এখানে সম্পূর্ণভাবে করা হয়নি। আপনার আল জাজিরার ইন্টারভিউর পরে একটা মানে জিনিস তর্ক হচ্ছে যে আপনার সরকারের মেয়াদ 4 বছর, আবার আপনার প্রেস সেক্রেটারি উনি বলেছেন যে না এটা ভুল হচ্ছে। এটা কি আরেকটু স্পষ্ট করা যায়? খুব স্পষ্ট, ওখানে ইন্টারভিউতে স্পষ্ট করে বলা। ইন্টারভিউটা শুরু হয়েছিল সংসদের মেয়াদ নিয়ে প্রশ্ন, তা আমি বললাম যে এটা কেউ বলছে 5 বছর, এখন আছে 4 বছর করো। বলছে তাহলে তোমাদের মেয়াদও কি 4 বছর হবে? আমার যে না, কম হবে। না, আমি অস্পষ্ট রাখার চেষ্টা করতেছি এই জন্য যে একটা সময় বলে দিলে লোক বলে দিয়ে গেলে শেষ করে তাড়াতাড়ি আসেন, ওটা শেষ করে দেন, ওই আসে গেছে। আমরা চাচ্ছি যে এটা যেন হয়, যে রিফর্মটা যেন হয়, এটার জন্যই আমাদের বড় চেষ্টা। নির্বাচনের ওরা রোড ম্যাপ চাচ্ছে, তো ওটার জন্য আপনি বলছেন যে সংস্কারের তাহলে সংস্কারের রোড ম্যাপটা কি আমরা পেতে পারি? আমি বলেছি এটা আমার প্রতিবারে একই কথা বলতেছে, কিন্তু আবার বলে আমরা দুটো রাস্তায় চলছি, প্যারালাল, সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা দুটোর পেছনেই থাকবে। একটা হলো নির্বাচনের রাস্তা, ওটার সঙ্গে সংস্কারের কোনো সম্পর্ক নেই। নির্বাচনে যা হয়, নির্বাচন কমিশন বোধহয় 2-1 দিনের মধ্যেই ঘোষণা হয়ে যাবে, হয়ে গেল। তো ওর মতো সে চলবে, সেটা তো আমার কন্ট্রোলে নাই। সে যা দরকার সেটা সময় লাগবে, কি লাগবে, আমাকে তাকে চলার সময় আবার একটা জিনিস বিচার করতে হবে।
এই নির্বাচনটা কিসের নির্বাচন হবে সেটা নির্বাচন সংস্কার কমিশন রিপোর্ট না দেওয়া পর্যন্ত সে উত্তর পাবে না। সে রিপোর্ট হবে, রিপোর্ট হলে সে আবার ব্যবহার করতে পারবে না, সমঝোতা হতে হবে। আপনি বলেছেন যে এই সংস্কারগুলো হচ্ছে, এটা টাইম দিয়েছেন আপনি 90 দিন। তো ধরেন গতকালকেও একটা নতুন 4টা বোধহয় নতুন কমিশন হলো, তো আমরা ধরে প্রথম 6টাই হলো আসল, এইগুলো আগে হলো, বাকিগুলো পরে হলো, অসুবিধা নেই। তো 6টা যদি 6টাই ধরি তাহলে এদের ডিসেম্বরের শেষ নাগাদ এসে যাবে রিপোর্ট। হ্যাঁ, তো তাহলে রিপোর্ট যখন আসলো তারপরের পদক্ষেপগুলো আপনি পদক্ষেপগুলো সমঝোতা, এটা প্রত্যেক পলিটিক্যাল পার্টির সঙ্গে বৈঠক হবে, এটা প্রচেষ্টা চলতে থাকবে, কোনটাতে আপনারা চান কোনটা চান না। আমরা কিছু ইম্পোজ করব না, আমরা কাগজটা তৈরি করে দিয়েছি, আপনারা বলেন। তো এই রেকমেন্ডেশন গুলো নিয়ে আপনি রাজনৈতিক দল সব বৈঠক হবে, সববাদীকেও লেখা হবে, তাদের মতামত আসবে, সিভিল সোসাইটির মতামত আসবে। আপনি কতদিন সময় অ্যালোকেট করছেন? যত অ্যাজ কুইকলি অ্যাজ ইউ ক্যান কনসেনসাস। কনসেনসাস না হলে কি হবে? না হলে তো নির্বাচনের ট্রেন তো এসে যাবে, শুধু ওই দেশগুলো পেলে। এটা কি বাইক্যামেরাল হবে? তাহলে বাইক্যামেরালের প্রস্তুতি নিতে হবে। নারী যেগুলো পত্রপত্রে লেখালেখি হচ্ছে, নারী সিট কয়টা থাকবে, কিভাবে নির্বাচন হবে, আজ বলতে দরকার নেই, যেমনি আছে এমনি করে দেন, করে দেবো, কি আছে। আমরা বলছি এইটা প্রস্তুত থাকবে। এখন আমার কথা হলো এই প্রস্তুতিটা কতদিন লাগবে, এটা সবার বিবেচনার বিষয়, আমার বিবেচনা না। আমরা যে এটা নির্বাচনের জন্য প্রস্তুত কেউ হইলই না। এই কিছু সংস্কার বলবো আপনি নির্বাচন দিয়ে দেন, সব বলে নির্বাচন, আমরা নির্বাচন দিয়ে দেবো, আমরা কে তাকে বাধা দেওয়ার জন্য? সবাই সংস্কার চেয়েছে, আমরা বলছি সংস্কারের প্রস্তুতি দেবো। সংস্কার চাইলে দেবো, না দিলে আমরা নির্বাচন করে দেবো। একটা নির্বাচন করতে কতদিন সময় লাগে? কনস্টিটিউশনই আছে 90 দিন, তাহলে 90 দিনের জন্য হয়ে যেতে পারে। অস্পষ্টতার জন্যই কন্ট্রোভার্সিটা শুরু। ধরেন আমরা যদি এই যে সংস্কারের ধারাবাহিকতা দেখি, যে আপনি ডিসেম্বরের মধ্যে পেলে হয়তো জানুয়ারি হলো বা ফেব্রুয়ারি পর্যন্ত আপনি সব পেয়ে গেলেন, তো ফেব্রুয়ারির পরে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা। তো এটা ধরেন, এটা তো লজিক্যালি চিন্তা করা যায় যে 3 মাস লাগবে বা 4 মাস লাগবে। তো তাহলে আপনার ফেব্রুয়ারি থেকে 4 মাস হয়ে গেল জুন, জুলাই। তো জুলাইতে আপনি একটা ধারণা পেয়ে যাচ্ছেন কি, তারপরে তো আরো 6 মাস আছে এই বছরের মধ্যেই। তো ওইখানেই একটু জনমনে একটা অস্পষ্টতা কিছু নাই। তো সেই মুহূর্তে যেটুকু বর্ণনা দিলে, সেখানে যদি রাজনৈতিক দলগুলো বলে এবার নির্বাচন দিয়ে দেন, আমরা তো নিজেরা কিছু ডিসাইড করতেছি না। বারে বারে যখন আমাকে জিজ্ঞেস করা হয়, সংস্কার তাদের বিষয় না। আমি চাচ্ছি, আমি অনুরোধ করছি, একটা সুযোগ আছে, আপনারা ব্যবহার করেন। সব ধরো আজকে সব রাজনৈতিক দল বলে যে দরকার নেই সংস্কার, নির্বাচন দিয়ে দেন। আমি কে তাদের সংস্কার করার? এখন রিয়েলিটি হইল যে বড় দল বলতে বিএনপি না, বিএনপি বা মেজর দল বলে, হ্যাঁ, রিয়েলিস্টিক্যালি মেজর বিএনপি, তারপরে জামাত আছে, আরো কতগুলো ছোট ছোট দল আছে। তো এই দলগুলো যদি আপনার বলে যে সংস্কার দরকার নেই, নির্বাচন দিয়ে দেবো। এখন এই যে বিএনপি বলেন, আরো কয়েকটা দল বলেন, এর বাইরেও তো অনেক জনগণ আছে। গতকালে আপনি বলেছেন যে আমি জনগণের যে রায় সেটাই জানবো। তো জনগণের রায় শুধু রাজনৈতিক দল, আমরা জনগণ পর্যন্ত যেতে পারবো বলে মনে হয় না। তাহলে আবার এই রেফারেন্ডাম ইত্যাদিতে যেতে হবে, সেটা এটা ক্লিয়ার হলো। এটা ক্লিয়ার, এটা নিয়ে শুধু রাজনৈতিক। তাহলে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্বন্ধে আপনার কি কোনো চিন্তা? ওই আমরা তো এটা নিজেরা ইম্পোজ করবো না, এটা অলরেডি বিএনপি বলেছে অবশ্যই করবে। তো আমরা ধরে নিলাম যে এটা তাদের মত, তারা অবশ্যই করবে। রাজনৈতিক দল, অন্য রাজনৈতিক দল যদি বলে না ওরা পারবে না, তখন ওই যে কোনটা বড় কোনটা ছোট, রাজনৈতিক দলের মধ্যে তো বহু রকমের সাইজ আছে, সেটা দেখে অ্যাসেস করতে হবে যে আমরা কি চাচ্ছি। তাহলে আমরা কি এটা আপনার উত্তর হিসেবে নিতে পারি যে রাজনৈতিক দলরা যদি ওইভাবে মতামত দেয় যে আওয়ামী লীগের অংশগ্রহণ, তাহলে অবশ্যই হবে। এটা আমাদের বিশেষ কোনো মতবাদ দিচ্ছি না, আমরা ইম্পোজ করছি না, আমরা শুধু আয়োজনটা করে দিচ্ছি। অর্থনীতিতে তো একটা বিরাট জায়গায় আসছে, এবং আপনার উপদেষ্টা উনি বলেছেন যে অর্থনীতি খুব খারাপ সিচুয়েশন আছে। আবার আপনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন যে আপনারা ক্ষমতা হস্তান্তরের সময় একটা মজবুত অর্থনীতি করে যাচ্ছেন। তো এই ব্যাপারে স্পেসিফিক পদক্ষেপগুলো বললাম, ব্যাংকিং সিস্টেম ঠিক করা, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ঠিক করা, ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ঠিক করা, এগুলোই আর কি। এই অর্থনৈতিক ওই মেসেজগুলো তো খুব জোরে সোরে, খুব দ্রুততার সঙ্গে আসা উচিত। তো সেখানে আপনার সরকারের চেষ্টা করছে, ওই যে বললাম আমার বক্তৃতাতেই বললাম, সবাই সাহায্য দিচ্ছে, আমাদেরকে সাপোর্ট করছে। আমাদের কেউ বলে না যে তোমাদের এই সরকারকে আমরা
ঠিক সরকার হিসেবে ট্রিট করতে পারছি না, কাজে আমরা অপেক্ষা করি নির্বাচন হোক তারপরে এরকম তো কেউ বলে নাই। আমাদের সৌভাগ্য হলো যে সবাই আমাদেরকে সমর্থন করছে এবং সব উৎসাহ সহকারে আমাদেরকে সাহায্য করার জন্য যাচ্ছে। সেটাই ছিল আমার কালকের বক্তব্য, যে এটা হলো আমি এটাও বললাম যে ওরা উৎসাহ দেখাচ্ছে, সমর্থন দিচ্ছে, টাকাও বরাদ্দ করছে, সবই আমাদের বলে দিচ্ছে, কিন্তু তার সময় লাগে। ওদের কাছে আমাদের তুমি টাকা বরাদ্দ শুধু না, আমাদেরকে দ্রুত দেবে, সেটা তো তারা রাজি, বলে আমরা দ্রুততম সময় তোমাকে দেবো। কাজে সেদিক থেকে আশ্বাস পাচ্ছে যে হ্যাঁ এটাকে আমরা করতে পারি। তো সেটা পেলে এই সময়টুকু, যেটুকু নির্বাচনের আগের পর্যন্ত, সেই সময়টা আমাদের সঙ্গে যাদের কথা হয়েছে তারা যদি এটুকু সময় দিতে পারে, যে আমরা যাবার সময় এটুকু দিয়ে যেতে পারবে, সমর্থন আছে, চুক্তি সই হয়েছে, টাকা রওনা হয়েছে, এটাই বললাম যে মজবুত অর্থনীতির একটা ভিত্তি দিয়ে যেতে পারবো। লন্ডভন্ড অবস্থায় পাবেন না আমাদের। তাহলে আমরা যদি ফিরে যাই, তাহলে নির্বাচনের কথা আমরা এটুকু বলতে পারি যে সংস্কার যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি নির্বাচন, আর যদি বলছে সংস্কার লাগবে না তত তাড়াতাড়ি নির্বাচন, দুটোই। বাট এই যে লাগবে না, এটাও রাজনৈতিক দলদের বলতে হবে। তাদেরকে বারে বারে বলতেছে এটা তোমাদের জিনিস, আমরা শুধু ফ্যাসিলিটেটর, আমরা কোনো শাসক না, আমরা ফ্যাসিলিটেটর। এই সময়টা কাটাচ্ছি যাতে করে শান্তিতে লোকজন থাকে, জিনিসটা গুছিয়ে আনি, নির্বাচন হবে, নির্বাচন কিভাবে হবে, কার জন্য হবে, কি কারা কি করবে সেটা ঠিক করে দেবো। আচ্ছা, এই যে আইন শৃঙ্খলার কথা আপনি উল্লেখ করলেন, যে সেখানে আমরা দেখলাম যে পুলিশরা আনসার্টেন, বিকজ পুলিশরাও অতীত সরকারের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিল, এবং এই রাস্তায় যে গুলিয়াগুলা, এটা পুলিশ অনেকে অংশে ছিল। তো এখন ওই পুলিশরা একটা ইতস্ততার মধ্যে আছে যে কারা তারা মানে আবার চাকরিতে আসতে পারবে না। তো এটা তো এখন ধরেন নিষ্পত্তি হয়ে গেছে, আসতে পারবে পারবে না। যারা আসার তারা চলে এসছে, কাজে নেমে গেছে, যারা আসতে চায় না তারা রয়ে গেছে, তাদের শাস্তি হওয়ার তারা শাস্তির প্রসেসে ঢুকে গেছে, কাজে ওই অংশটা সেটল। কিন্তু যারা আছে তারা এদিক থেকে অ্যাসুরেন্স পাচ্ছে যে হ্যাঁ এখানে আর তোমার কোনো, সে রাস্তায় অ্যাসুরেন্সটা এখনো পাচ্ছে না, যে গেলে আমার যদি মারে, আমার যদি ভয় দেখায়। তাহলে আপনাদের সরকারের তরফ থেকে ক্লিয়ার হয়ে গেছে কারা কারা সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, ওই কারণে দোষী, যারা দোষী না বাটোয়ারা হয়ে গেছে। মাঝে একবার কথা উঠছিল বেশ জোরে সোরে যে ইউনিফর্ম বদলাই দেন। এখন ওই ইউনিফর্ম দেখলে তার মনে করে যে ওই লোকটা আসতেছে, ইউনিফর্ম বদলাই দিলেন। ইউনিফর্ম আর বদলানো হয় না, এটা মোটামুটি গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। কাজে ওদিকে আর আমরা অগ্রসর হই নাই, কারণ এটা করতে আবার সময় লাগবে। তো এখানে কি আরো খুব সুস্পষ্ট কোনো পদক্ষেপ নেওয়া যায় যাতে পুলিশের এই যে ইতস্ততা? আমরা চেষ্টা করছি, রদবদল করছি, নানা রকমের উৎসাহব্যঞ্জক কথাবার্তা বলছি, ট্রেনিং দিচ্ছি, এগুলো করা আর কি। আর নতুন পুলিশ তো সব চট করে আনতে পারছে না, এটা তো সময় লাগবে একটা ট্রেনিং করা। সেটা এক্সপিডাইট করছে যাতে নতুন পুলিশ নিয়োগ দেওয়া শুরু হয়। একটা মানে সমালোচনা আপনার সরকারের সম্বন্ধে হয় যে মবের প্রেসারে আপনারা অনেক কিছু রাজি হয়ে যান। এক গোষ্ঠী ছাত্র আসলো, এইটা ওটা করলো, ওটা, যেমন ধরেন ওই চাকরির বয়সসীমা বাড়ানো, এটা তো কোনো স্টাডি হলো না, আপনি চাপে আপনার সরকার করলো, এরকম একটা হচ্ছে। তারপরে ওই বিভিন্ন সংস্থায় গিয়ে ওকে বদলাও, ওকে বদলাও। তো এটা তো একটা সরকারের একটা অস্থিরতার একটা পরিচয় দেয়। তো সেখানে কি আপনি? এটা সরকারের অস্থিরতা বলবো না, এটা সময়ের অস্থিরতা। সময়টা এমন যে সবাই অস্থির, সবাই এক্ষুনি পেতে চায়। ওই যে বললাম সব চারদিকে ঘিরে রাখছে। আর ওই যে 35 বছর বয়স পর্যন্ত সীমা বৃদ্ধি ইত্যাদি আন্দোলন হচ্ছিল, তাদেরও একটা যুক্তি ছিল। আমরা বলছি যে আমরা দেখবো, সেটার জন্য কমিটি বানানো হলো। 32 তো আপনারা মেনে নিয়েছেন। কমিটি সুপারিশ করলো 35 করে দেন। কমিটি কিন্তু সুপারিশ করলো 35 করে দেন। তা আমরা বললাম যে না, 35 করাটা ঠিক হবে না। তা আমরা আবার বহু ডিবেট করলাম নিজেদের মধ্যে, আমরা নিজেরা 32 দিলাম। ওইটা নিয়ে আবার হইচই হলো, 32 কেন, আমরা তো 35 চেয়েছিলাম। তাদেরকে বোঝানো হয়েছে 32 আর 35-এর সমস্যাটা কি। তো মোটামুটি এটাও মেনে গেছে, কাজে ওটা হয়েছে। কাজে এটা হলো যে যেহেতু একসঙ্গে সমস্ত আবেদন, নিবেদন, চাওয়া ইত্যাদি প্রত্যাশা সব একসঙ্গে এসছে, তা আমাদের কিছু মোকাবেলা করতে হচ্ছে। এটা তো ছেড়ে চলে যেতে পারছে না, কাজে একটা আমাদের করতে হচ্ছে। সেখানে কোনো জায়গায় কালকে বলছি যে এটা করব, তো 2 দিন পরে বলছি যে না ঠিক আছে এটা করবো। যে হ্যাঁ আমরা এটা প্রথম মনে করছিলাম যে এটাই সমাধান হবে, পরে দেখলাম যে এটা সমাধান হচ্ছে না। তখন আমরা পুনর্বিবেচনা করেছি, আবার করেছি, যাতে করে সবাইকে শান্তভাবে আমরা অগ্রসর হতে পারি। আমরা গোয়ার হয়ে বসে থাকতে পারতাম যে না করবো না, তাহলে একটা 10টা সেটাই আপনার কাছে এক্সপেকটেশন যে আপনার পিপলের ফিডব্যাকটা হবে। আরেকটা কথা আসে যে
আপনি যেভাবে আপনার মানে উপদেষ্টাদের নিয়োগ দেন, এটার মধ্যে স্বচ্ছতার অভাব আছে। এবং প্রথম দিকে নিয়েছেন ঠিক আছে, তারপরে বাড়ালেন এবং সর্বশেষ যে 4 জনকে বাড়ালেন, এদেরকে কিভাবে সিলেক্ট করলেন, কোন ক্রাইটেরিয়া নিয়ে, এটা কিন্তু একটা প্রশ্ন আছে। এটা প্রয়োজন অনুসারে, এটা কিন্তু একেবারে যে নীতিমালা, এটা তাৎক্ষণিক বিষয়, যে এখানে একটা দুর্বল মনে হইতেছে, এখানে একটা দুর্বল মনে হলো, কিন্তু ওই লোকটাকে নিলেন কেন? মনে হয়েছে পারবে। আপনি যত লোকের মধ্যে দেখা হলো তার মধ্যে মনে হয়েছে এটা পারবে। অল্প কয়দিনের ব্যাপার তো এটা। না, তাহলে আমরা কি এটা কনক্লুশন করতে পারি যে সমস্ত কিছু রাজনৈতিক দলের হাতে? এক্স্যাক্টলি, সেইটাই তো বারে বারে বলতেছি। আপনারা সেই জন্য আবেদন করতেছে খালি। আমি তো কোনো বলতেছি না এটা করে দিতে হবে আপনারা, না হলে আমরা করবো না কিছু, এরকম বলছি না। আবেদন করছে যে এগুলো করে যান। এখন যেটা জটিলতার প্রশ্ন সেটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে আপনারা সরকার কি করবে? আপনি কালকে বলেছেন যে বিচারের পরে তাকে আনার জন্য আপনারা আবেদন করবেন। তো এইখানে আপনার চিন্তাটা যদি আরেকটু। ওইটাই তো চিন্তা, তো আর কিছু নাই। এটা বিচার হবে, বিচারের পরে তাকে ফেরত আনার যে আইনগত পদ্ধতি আছে সেই আইনগত পদ্ধতিতে যাওয়া হবে। বিচার না হওয়া পর্যন্ত আমরা সেটা ইনভোক করতে পারছি না। শেখ হাসিনার বিচারে তার আইনগত সহায়তায় মানে এটা কি উন্মুক্ত থাকবে? তার দল চাইতে পারে বিদেশ থেকে? এই সরকারের তো প্রধান বিষয় হলো যে ন্যায় বিচার। আমরা যদি ওইখানে গিয়ে যে বিচার অন্যরকম করে ফেলি, তাহলে তো এই সরকারের কোনো অর্থ হলো না। পুরো আন্দোলনটা, পুরা বিপ্লবটা, পুরো অভ্যুত্থানটা হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সকলের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা যদি এটা ভুল পথেই করে দিই তাহলে তো এগুলোর আর কোনো অর্থ হলো না। তাহলে আমরা বলতে পারি যে শেখ হাসিনার উপরে যা বিচারিক কাজ হবে এটা ন্যায় বিচার হবে, কারণ এটা আন্তর্জাতিক মানদণ্ডের মধ্যে হবে। আমাদের বিচার যে মানদণ্ডে হয় এটা আন্তর্জাতিক পৃথক, আর দেশেই মানদণ্ড ভিন্ন। আমি তো মনে করি না। জাস্টিস ইজ জাস্টিস, ইন্টারন্যাশনাল রিকগনাইজ একটা স্ট্যান্ডার্ড আছে। আওয়ামী লীগের প্রশ্নে আসি, যে আপনি এটা বলেছেন যে সব রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের রাজনীতি করার জন্য মতামত দেয় তাহলে আপনার সরকারের কোনো আমরা কি এগুলো বলার জন্য? একটা প্রচলিত চিন্তা আছে যে আপনি ডেমোক্রেটদের সঙ্গে খুব কাছাকাছি ছিলেন, বাইডেন, ক্লিনটন, এটা, বাট রিপাবলিকানদের সঙ্গে আপনার নৈকট্য অত নয়, এবং ট্রাম্প সঙ্গে তো এরকম। তো এই ব্যাপারে আপনার মতামত? ডেমোক্রেটদের সঙ্গে সম্পর্কের কারণ হলো আমি যতদিন আমেরিকায় ছিলাম ততদিন ডেমোক্রেটই শাসন করছে। তো কাজে আমার কোনো অসুবিধা হয় নাই, তাদের সঙ্গে সখ্যতা হয়েছে, তারা আমার সঙ্গে কাজ করেছে। প্রেসিডেন্ট ক্লিনটন মাইক্রো ক্রেডিট করতেছে, তার সঙ্গে কাজ করেছে। হিলারি ক্লিনটন মাইক্রো ক্রেডিট করতেছে, তার সঙ্গে কাজ করেছে। কাজে অনেক অন্তরঙ্গতার সৃষ্টি হয়েছে। তার মাধ্যমে আরো বহুজনের সঙ্গে, তার মাধ্যমে কংগ্রেস মেম্বারদের সঙ্গে সম্পর্ক হলো, তার মাধ্যমে সেনেট মেম্বারদের সঙ্গে সম্পর্ক হলো। তো কাজে এইগুলোর সম্পর্ক স্থাপন হয়েছে। যেহেতু রিপাবলিকানদের সঙ্গে আমার যোগাযোগ হয় না, সেটুকু দূরে আছে, দূরত্ব আছে, তার মানে এই নয় রিপাবলিকানরা আমার বিরোধী। ইউএস কংগ্রেস থেকে কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হয়েছে। এটা হলো কংগ্রেসের ইউনিনিমাস ডিসিশন, বাইপার্টিসান। কাজে সবাই ভোট দিছে। তো কাজে আমাকে যদি কেউ পছন্দ করতো তখনই বলছে যে আমি কিন্তু তাদের পছন্দ করি। একটা লোক বলতো যে আমি তারা পছন্দ করলাম না, হয় নাই তো এটা। এখন এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপনের কোনো বিশেষ উদ্যোগ কি নিচ্ছি? এখনো তো আসে নাই ক্ষমতায়। কাজে যখন আসবে অবশ্যই আমাদের তার আগে থেকে নেওয়াটা, আমি জানি না আগের থেকে কি নিতে পারি। তার ওই বিফোর টেকিং পাওয়ার একটু আমাদের যে এমবাসি আছে তারা হয়তো করছে, কিন্তু আমরা এখান থেকে কিছু করতে পারছি। কিন্তু ওখানে ইউনুস ভাই আমরা দেখছি যে যারা মানে ইন্ডিয়ান আমেরিকান অফ ইন্ডিয়ান অরিজিন, তো বাংলাদেশে যারা আছে তারা নিশ্চয়ই করছে, তাদের সঙ্গে যোগাযোগ। ওরা কিন্তু বিশেষ উদ্যোগ নিচ্ছে। তারা ট্রাম্পকে দিয়ে বলানোর চেষ্টা করছে যে স্যাংশন দেওয়া, এটা সেটা। না, বলছি যে সেটা তো হলো যারা ওইখানে আমেরিকান ইন্ডিয়ান, যারা আমেরিকান অফ ইন্ডিয়ান অরিজিন, আমেরিকানস অফ বাংলাদেশি অরিজিনও আছে, তাদেরকে উৎসাহিত করছি, তোমরা বলো তোমার কথা, উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ওখানে কিন্তু একটা ভারসাম্যের ব্যাপার আছে, ওরা অনেক বেশি ওয়েল অর্গানাইজ। কি করা এখন সেটা তো শুধু ওয়েল অর্গানাইজ না, তারা বহুদিন আগের থেকে আছে। আমরা তো সেদিন গেলাম মাত্র, আমাদের সঙ্গে তাদের তুলনা হয় না। তারা বহুদিন থেকে আছে, তারা ব্যবসা বাণিজ্য রাজনীতি সবকিছুতে আছে। কাজে আমরা গেছি, আমরা যখন মুক্তিযুদ্ধের সময় যাই খুঁজে পাইতেছি না লোক। একটা বাংলাদেশ নিউজ লেটার পৌঁছানোর জন্য ঠিকানাটা আমার মনে আছে মাত্র 342টা ঠিকানা পেয়েছিলাম সারা নর্থ আমেরিকা জুড়ে, কানাডা, আমেরিকা 71।
আমাদের যাত্রা হলো 71-এ ওই 350 আমরা পেয়েছি, হয়তো আরো 350 আমরা পাইনি। এই আচ্ছা, ওই সময়কার ভূমিকা আমরা অত আমি সে কথা বলছি না। আপনারা শুনেছেন, আশা করি যখন প্রশ্ন আমাদের মধ্যে ছিল সব প্রশ্নই কিন্তু চলে এসেছে। পাশাপাশি একটা কথা বলেছেন, তার যদি সংস্কার না চায় নির্বাচন দিয়ে চলে যাব, অর্থাৎ তার ভিতরে ক্ষমতা থাকার যে একটা লোভ, একটা লুবি, সেটা তার ভিতরে দেখা যায়নি তার কথাবার্তা, তার আচরণে। অর্থাৎ তিনি সংস্কার যদি করার প্রয়োজন রাজনৈতিক দল মনে করে তাহলে তিনি সংস্কার করবেন, আর না হয় তিনি করবেন না। তবে তিনি অত সুন্দর কথা বলেছেন, এটাই হচ্ছে আসলে ক্ষমতার লোভ না থাকার মতো কথা। তো আমরা চাই তিনি সংস্কার করুক, তিনি যৌক্তিক সংস্কার করুক এবং নির্বাচনের দিকে আগাক। আমরা কমপক্ষে তার কাছে একটু শক্তিশালী সরকার চাই। তিনি নিজেকে দুর্বল বলেছেন, কারণ জনগণের সরকার নেই জন্য। তো আমরা বলবো, আপনাকে আমরা ম্যান্ডেট দিতে চাই, আপনি দুর্বল নয়, বরং আপনার কাছে জনগণ রয়েছে। জনগণের ভোট না হোক, কিন্তু জনগণের সমর্থন আপনার জন্য রয়েছে, আপনি শক্তিশালী হতে পারেন।